অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956 এর সেকশন 6 থেকে সেকশন 11 পর্যন্ত ডিসকাস করব। অ্যাডপশন বলতে কি বোঝায় বা অ্যাডপশনের অবজেক্ট বা পারপাসটা কি রয়েছে এগুলো আমরা আলাদা ভিডিও করেছি, কোশ্চেন আনসার্স সেখানে ডিসকাস করেছি। আজকের ভিডিওতে শুধুমাত্র সেকশন 6 থেকে সেকশন 11 অফ দ্য হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956 থেকে ডিসকাস করব। সাধারণত আমরা অ্যাডপশন বলতে বুঝি দত্তককে, কোনো নিঃসন্তান দম্পতি বা যারা নন বায়োলজিক্যাল যারা প্যারেন্টস আছে তারা এই অ্যাডপশনের মাধ্যমে কি করে থাকে না সন্তান বা সন্ততি ছেলে মেয়ে তারা নিয়ে থাকে। সেই অ্যাডপশন বা একটা ভ্যালিড অ্যাডপশন নিতে গেলে তার কি রিকুইজিটস বা এসেনশিয়ালস রয়েছে সেটা আমরা সেকশন 6 অফ দ্য হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956 থেকে দেখতে পাই। সেকশন 6 অফ দ্য হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট সেখানে রিকুইজিটস অফ এ ভ্যালিড অ্যাডপশন, একটি ভ্যালিড অ্যাডপশনের জন্য কি প্রয়োজনীয়তা রয়েছে, তার রিকুইজিটস কি রয়েছে সেটাই সেকশন 6 এর মধ্যে দেওয়া আছে। সেকশন 6 এর মধ্যে কি দেওয়া আছে আমরা সেটাকে দেখার চেষ্টা করব। দেওয়া আছে নো অ্যাডপশন শ্যাল বি ভ্যালিড আনলেস, কোনো অ্যাডপশনই বৈধ হবে না আনলেস যতক্ষণ না পর্যন্ত। নো অ্যাডপশন শ্যাল বি ভ্যালিড, কোনো অ্যাডপশনই বৈধ হবে না, লফুল হবে না আনলেস যদি নাকি the person adopting has the capacity and also the right in adoption. the person adopting যে ব্যক্তিটি অ্যাডপশন নিচ্ছে has the capacity, তার অ্যাডপশন নেওয়ার একটি ক্যাপাসিটি আছে and also the right অধিকার আছে to take in adoption, অ্যাডপশন নেওয়ার। তাহলে no adoption shall be valid unless the person adopting has the capacity and also the right to take in adoption. তাহলে প্রথম রিকুইজিট দেখতে পেলাম যে ব্যক্তি অ্যাডপশন নিচ্ছে তার একটা ক্যাপাসিটি থাকতে হবে, সঙ্গে তার অধিকার থাকতে হবে অ্যাডপশন নেওয়ার জন্য। নাম্বার 2 এসেনশিয়ালস রয়েছে দ্য পারসন গিভিং ইন অ্যাডপশন হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডু সো, যে ব্যক্তি কোনো শিশুকে বা ছেলে মেয়েকে অ্যাডপশনে দিচ্ছে বা কোনো চাইল্ডকে অ্যাডপশনে দিচ্ছে তারও একটা ক্যাপাসিটি থাকতে হবে সেই অ্যাডপশনে দেওয়ার জন্য। তাহলে আমরা দেখতে পেলাম 2 নম্বর ক্রাইটেরিয়া দ্য পারসন গিভিং ইন অ্যাডপশন, যে অ্যাডপশনে দিচ্ছে তারও একটা ক্যাপাসিটি থাকতে হবে অ্যাডপশনে দেওয়ার জন্য। নাম্বার 3 তে আমরা কি দেখছি দ্য পারসন অ্যাডপ্টেড ইজ ক্যাপেবল অফ বিং টেকেন ইন অ্যাডপশন, যে পারসনস অ্যাডপ্টেড হচ্ছে, যে চাইল্ডটা অ্যাডপ্টেড হচ্ছে সেটা ছেলে হোক বা মেয়ে হোক তাদেরও একটা ক্যাপাবিলিটি থাকতে হবে কিসের জন্য, অ্যাডপশনে দেয়া নেওয়া করার জন্য। একটা চাইল্ডকে যে অ্যাডপশনে দেওয়া হবে সে চাইল্ডকে দিতে গেলেও তারও কিছু ক্যাপাবিলিটি থাকতে হবে, সেটাই কিন্তু পয়েন্ট নাম্বার 3 তে আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একটা রিকুইজিটস। নাম্বার 4 বলছে দ্য অ্যাডপশন ইজ মেড ইন কমপ্লায়েন্স উইথ দ্য আদার কন্ডিশনস মেনশন ইন দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মধ্যে অন্যান্য যে সমস্ত কন্ডিশনস বা শর্তাবলীগুলো উল্লেখ করা আছে একটা ভ্যালিড অ্যাডপশন করতে গেলে সেই সমস্ত শর্তাবলীগুলোকে কমপ্লায়েন্স করতে হবে, মেনে চলতে হবে, সেগুলোকে কমপ্লাই করতে হবে তবেই হবে। তাহলে সেকশন 6 হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956 থেকে আমরা দেখতে পেলাম যে কি কি রিকুইজিটস লাগবে একটা ভ্যালিড অ্যাডপশনের জন্য। টোটাল 4টে রিকুইজিশনের কথা এখানে বলা রয়েছে, 4টে টোটাল এসেনশিয়ালসের কথা বলা আছে। দ্য পারসন অ্যাডপ্টিং হ্যাজ দ্য ক্যাপাসিটি and also the right to take in adoption, যে ব্যক্তি অ্যাডপশন নিচ্ছে তার একটা ক্যাপাসিটি এবং অধিকার থাকতে হবে, যে ব্যক্তি অ্যাডপশনে দিচ্ছে তারও একটা ক্যাপাসিটি থাকতে হবে, যাকে অ্যাডপশনে দেওয়া হচ্ছে তার একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। আর এছাড়াও এই চ্যাপ্টারের মধ্যে অন্যান্য যে সমস্ত কন্ডিশনসগুলো উল্লেখ করা আছে সেই সমস্ত কন্ডিশনসগুলোকে কমপ্লাই করার মাধ্যমেই একটা ভ্যালিড অ্যাডপশন নেওয়া যেতে পারে, অন্যথা কিন্তু হবে না। আর যদি এই সেকশনসগুলোকে যদি কমপ্লাই না করা হয় সেক্ষেত্রে কি হবে, হিন্দু অ্যাডপশন and Maintenance Act 1956 যেটা আছে তার যে সেকশন 5 সেই সেকশন 5 এর মধ্যে বলে দেওয়া আছে যে নো অ্যাডপশন, সেখানে বলে দেওয়া আছে নো অ্যাডপশন shall be made after the commencement of this act by or to a Hindu except in accordance with the provisions contained in this chapter and any adoption, খুব ইম্পর্টেন্ট, সেকশন 5 এর মধ্যে লেখা আছে and any adoption made in contravention of the said provisions shall be void। তাহলে সেকশন 6 এর যে এসেনশিয়ালস গুলো রয়েছে সেইগুলো কন্ট্রাভেনশন করে যদি কোনো অ্যাডপশন যদি নেওয়া হয়ে থাকে সেই অ্যাডপশনটা কি হবে, ভয়েড হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেকশন 5 এ সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, সেটা বাতিল হয়ে যাবে। কিন্তু মজার বিষয়টা অন্য জায়গায় কি দেওয়া আছে সেকশন 6 এর মধ্যে। সেকশন 6 যেটা আমরা পড়ছিলাম যে অ্যাডপশন যে ব্যক্তিটি নেবে তার একটা ক্যাপাসিটি থাকতে হবে, কিন্তু কি ক্যাপাসিটি থাকলে একজন ব্যক্তি অ্যাডপশন নিতে পারে সেই ব্যাপারে কিন্তু সেকশন 6 কিন্তু সাইলেন্ট রয়েছে। তাহলে সেকশন 6 এর মধ্যে উজ্জ্বল রয়েছে যে কি ক্যাপাসিটি একজন ব্যক্তির থাকলে সে অ্যাডপশন নিতে পারে,
আমরা দেখতে পাচ্ছি সেকশন 7 এবং সেকশন 8 এর মধ্যে সেই ক্যাপাসিটির কথাটা বলে দেওয়া আছে। সেকশন 7 এর মধ্যে দেওয়া আছে ক্যাপাসিটি অফ এ মেল হিন্দু টু টেক ইন অ্যাডপশন, সেকশন 8 এর মধ্যে দেওয়া আছে ক্যাপাসিটি অফ এ ফিমেল হিন্দু টু টেক ইন অ্যাডপশন। তাহলে সেকশন 6 এর ক্লজ 1 এর মধ্যে যেটা দেওয়া আছে, নো অ্যাডপশন শ্যাল বি ভ্যালিড আনলেস দ্য পারসন অ্যাডপ্টিং হ্যাজ দ্য ক্যাপাসিটি অ্যান্ড অলসো দ্য রাইট টু টেক ইন অ্যাডপশন। যে ব্যক্তি অ্যাডপশন নিচ্ছে তার একটা ক্যাপাসিটি থাকতে হবে। কি ক্যাপাসিটি থাকতে হবে সেটা সেকশন 7 এবং সেকশন 8 এর মধ্যে দেওয়া আছে। আমরা সেকশন 7 এবং সেকশন 8 থেকে দেখার চেষ্টা করব যে অ্যাডপশন নিতে গেলে একজন ব্যক্তির কি ক্যাপাসিটি থাকা প্রয়োজন আছে। তাহলে আমরা ফার্স্ট যেটাকে দেখব দ্যাট ইজ সেকশন 7। সেই সেকশন 7 এর মধ্যে দেওয়া আছে ক্যাপাসিটি অফ এ মেল হিন্দু টু টেক ইন অ্যাডপশন। একটা মেল হিন্দু যদি অ্যাডপশন নিতে চায় তাহলে তার কি ক্যাপাসিটি থাকতে হবে, তাহলে সে অ্যাডপশন নিতে পারবে। এনি মেল হিন্দু হু ইজ অফ সাউন্ড মাইন্ড, যে কোনো মেল হিন্দু যে কিনা সাউন্ড মাইন্ড অ্যান্ড ইজ নট এ মাইনর, যে কিনা মাইনর নয়, হ্যাজ দ্য ক্যাপাসিটি টু টেক এ সন অ্যান্ড ডটার ইন অ্যাডপশন। খুব ইম্পর্টেন্ট। তাহলে যে কোনো মেল হিন্দু যে কিনা সাউন্ড মাইন্ড এবং যে কিনা মাইনর নয়, সেই মেল হিন্দুটার ক্যাপাসিটি আছে কোনো ছেলে বা মেয়েকে অ্যাডপশন নেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে হু ইজ নট মাইনর, এটা বলতে আমরা কি বোঝাচ্ছি? এটা বলতে আমরা বোঝাচ্ছি যে ইন্ডিয়ান মেজরিটি অ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান মেজরিটি অ্যাক্ট 1875 তার সেকশন 3 তে বলে দেওয়া আছে, ইন্ডিয়ান মেজরিটি অ্যাক্টে সেকশন 3 তে বলে দেওয়া আছে একজন ব্যক্তি তখনই মেজর হয় যখন 18 বছর তার বয়স হয়ে যায়। তাহলে হু ইজ নট মাইনর, যার বয়স 18 বছরের থেকে কম নয়। তাহলে একজন মেল হিন্দু যে কিনা সাউন্ড মাইন্ড, সাউন্ড মাইন্ড বলতে কি বোঝাচ্ছে? সাউন্ড মাইন্ড বলতে বোঝাচ্ছে একটা ব্যক্তির সেই অবস্থাকে যখন সে বুঝতে পারছে যে অ্যাডপশনটা সেটা নিচ্ছে, কেন নিচ্ছে, অ্যাডপশনটা নেওয়াটা কি তার জন্য অ্যাডভান্টেজিয়াস নাকি ডিসঅ্যাডভান্টেজিয়াস, অ্যাডপশন নেওয়াটা কেন উচিত বা কেন অ্যাডপশন নেবে, এতটুকু বোধগম্যতা যার মধ্যে রয়েছে সে হচ্ছে সাউন্ড মাইন্ড। তাহলে একজন মেল হিন্দু যে কিনা সাউন্ড মাইন্ড এবং যে মাইনর নয়, যে 18 বছর বয়স হয়ে গিয়েছে, তার একটা ক্যাপাসিটি আছে একটা ছেলে বা মেয়েকে অ্যাডপশন নেওয়ার জন্য। কিন্তু একটা প্রভিশন বলে দেওয়া আছে। সে প্রভিশন মধ্যে কি দেওয়া আছে? বলছে ইফ হি হ্যাজ এ ওয়াইফ লিভিং, বলছে যদি তার একটা ওয়াইফ জীবিত থাকে, হি শ্যাল নট অ্যাডপ্ট, সেই মেল হিন্দুটা অ্যাডপশন নিতে পারবে না, এক্সেপ্ট কখন নিতে পারবে? উইথ দ্য কনসেন্ট অফ হিজ ওয়াইফ, তার ওয়াইফের সম্মতি নিয়ে। তাহলে একটা হিন্দু মেল পারসন যদি অ্যাডপশনে নিতে চায়, তার যদি কোনো ওয়াইফ জীবিত থাকে, ওয়াইফের কনসেন্ট ছাড়া সে কখনোই অ্যাডপশন নিতে পারবে না, আনলেস যদি নাকি দ্য ওয়াইফ হ্যাজ কমপ্লিটলি অ্যান্ড ফাইনালি রিনাউন্স দ্য ওয়ার্ল্ড, যদি তার ওয়াইফ কমপ্লিটলি এবং ফাইনালি রিনাউন্স দ্য ওয়ার্ল্ড হয়ে থাকে, যদি তার সিভিল ডেথ হয়ে গিয়ে থাকে, তার ওয়াইফ যদি সন্ন্যাসিনী, ইয়াতি বা হারমিট যদি হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে বলছে কি তার ওয়াইফের কনসেন্ট নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে ওয়াইফ জীবিত থাকলেও তার ওয়াইফের কনসেন্ট ছাড়াই সে অ্যাডপশন নিতে পারবে। অথবা হ্যাজ সিজ টু বি এ হিন্দু, তাহলে কোনো ওয়াইফ যদি হিন্দু ধর্ম পরিত্যাগ করে অন্য কোনো রিলিজিয়ন যদি অ্যাডপ্ট করে নেয় বা অ্যাপোস্টেট যদি হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে তার কনসেন্ট নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। অর হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাই এ কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন টু বি অফ আনসাউন্ড মাইন্ড, তাহলে যদি কোনো কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন কোনো ওয়াইফকে আনসাউন্ড মাইন্ড হিসেবে যদি ডিক্লেয়ার করে থাকে, সেক্ষেত্রে সেই ওয়াইফের কাছ থেকে কনসেন্ট নেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা এখান থেকে তিনটে লিগাল ডিসঅ্যাবিলিটির কথা দেখতে পেলাম, আমরা তিনটে লিগাল ডিসঅ্যাবিলিটির কথা দেখতে পেলাম। সেই লিগাল ডিসঅ্যাবিলিটির মধ্যে 1 নম্বর দেখতে পেলাম সিভিল ডেথ, খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2 আমরা দেখতে পেলাম অ্যাপোস্টেসি, আর হচ্ছে আনসাউন্ডনেস অফ মাইন্ড। এই তিনটে লিগাল ডিসঅ্যাবিলিটি যদি কোনো ওয়াইফের মধ্যে থেকে থাকে, সেক্ষেত্রে হাজবেন্ডের আর কোনো প্রয়োজন নেই ওয়াইফের কাছ থেকে কনসেন্ট নেওয়ার। এই তিনটে লিগাল ডিসঅ্যাবিলিটি যদি না থেকে থাকে, তাহলে একটা হাজবেন্ড যাও একটা মেল হিন্দু, তার যদি ওয়াইফ জীবিত থেকে থাকে, সেক্ষেত্রে ওয়াইফের কনসেন্ট ছাড়া কিন্তু সে অ্যাডপশন নিতে পারবে না। এছাড়া একটা এক্সপ্লেনেশনও রয়েছে এই সেকশনের সাথে। সেই এক্সপ্লেনেশনের মধ্যে বলে দিয়েছে ইফ এ পারসন হ্যাজ মোর দ্যান ওয়ান ওয়াইফ, যদি একটা হিন্দুর একের বেশি ওয়াইফ থেকে থাকে, যদিও হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 কমেন্সমেন্ট হওয়ার পর থেকে একটা হিন্দু দুটো ওয়াইফ থাকা সম্ভব নয়, কিন্তু তবু এখানে একাডেমিক পারপাসে দেওয়া আছে যদি কোনো হিন্দুর একের অধিক ওয়াইফ থেকে থাকে, সেটা হতে পারে 1955 এর আগেকার কোনো ওয়াইফ জীবিত রয়েছে, যদিও সেটা সম্ভব নয়, বাট একাডেমিক পারপাসে আমাদের পড়তে হবে যে ইফ এ পারসন হ্যাজ মোর দ্যান ওয়ান ওয়াইফ লিভিং, যদি একটি ব্যক্তির একের অধিক ওয়াইফ জীবিত থাকে অ্যাট দ্য টাইম অফ অ্যাডপশন, অ্যাডপশনের সময়
বলছে দ্য কনসেন্ট অফ অল দ্য ওয়াইফস ইজ নেসেসারি, তাহলে প্রত্যেকটা ওয়াইফের সম্মতই কিন্তু তখন প্রয়োজন। তাহলে যদি কোনো একজন ব্যক্তির একের অধিক ওয়াইফ থেকে থাকে সেক্ষেত্রে সবগুলো ওয়াইফের কনসেন্টই কিন্তু এখানে ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক। বলছে আনলেস দ্য কনসেন্ট অফ এনি ওয়ান অফ দেম ইজ আননেসেসারি ফর এনি অফ দ্য রিজনস স্পেসিফাইড ইন দ্য প্রিসিডিং প্রভিশো। এর প্রিসিডিং প্রভিশো মানে এর ঠিক আগের প্রিভিয়াস যে প্রভিশো, সেখানে যে লিগাল ডিসএবিলিটিগুলো বলা আছে, এই তিনটে লিগাল ডিসএবিলিটি যদি কোনো ওয়াইফের থেকে থাকে সেই ওয়াইফের কাছ থেকে কনসেন্ট নেওয়ার প্রয়োজন নেই, বাট যারা সুস্থ রয়েছে তাদের কাছ থেকে কনসেন্ট নেওয়াটা বাধ্যতামূলক। তাহলে আমরা সেকশন 7 থেকে দেখতে পেলাম একটা মেল হিন্দু যদি অ্যাডপশন নিতে চায় তাহলে তার কি ক্যাপাসিটি থাকতে হবে। ভেরি সিম্পল ওয়েতে বলে দিয়েছে এনি মেল হিন্দু হু ইজ অফ সাউন্ড মাইন্ড অ্যান্ড হু ইজ নট এ মাইনর হ্যাজ দ্য ক্যাপাসিটি টু টেক এ সান অ্যান্ড ডটার ইন অ্যাডপশন। সাউন্ড মাইন্ড হতে হবে এবং তাকে মেজর হতে হবে, তাহলে সে কি করতে পারবে, অ্যাডপশন নিতে পারবে। আর যদি তার কোনো ওয়াইফ থেকে থাকে ওয়াইফের কাছ থেকে কনসেন্ট নিয়ে সে অ্যাডপশনটা নিতে পারবে। কিন্তু ওয়াইফের যদি তিনটে লিগাল ডিসএবিলিটিস থেকে থাকে, তার যদি সিভিল ডেথ হয়ে গিয়ে থাকে, সে যদি অ্যাপোস্টেট হয়ে গিয়ে থাকে বা কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন তাকে যদি আনসাউন্ড মাইন্ড হিসেবে ঘোষণা করে থাকে, সেক্ষেত্রে কি বলা হয়েছে, তার কনসেন্ট নেওয়াটা আর কোনো প্রয়োজন নেই। একটা হিন্দু যদি একের অধিক যদি ওয়াইফ থেকে থাকে সবগুলো ওয়াইফের কাছ থেকে কনসার্ন নিতে হবে অ্যাডপশনে নেওয়ার আগে। কিন্তু সেই অনেকগুলো ওয়াইফের মধ্যে যদি কোনো ওয়াইফের মধ্যে সেই তিনটে লিগাল ডিসএবিলিটিস থেকে থাকে সেই ওয়াইফটার কাছ থেকে কনসার্ন নেওয়ার প্রয়োজন নেই, বাকিদের কাছ থেকে কনসার্ন নিলেই কিন্তু অ্যাডপশনটা ভ্যালিড হয়ে যাবে। তাহলে সেকশন 7 থেকে আমরা দেখতে পেলাম যে মেল হিন্দু যদি একটা অ্যাডপশন নিতে চাই তাহলে তার কি ক্যাপাসিটির প্রয়োজন রয়েছে। এবার আমরা সেকশন 8 থেকে দেখার চেষ্টা করব যদি কোনো একটা ফিমেল হিন্দু যদি অ্যাডপশন নিতে চাই তাহলে তার কি ক্যাপাসিটি থাকতে হবে। একই রকম ভাবে লেখা আছে এনি ফিমেল হিন্দু হু ইজ অফ সাউন্ড মাইন্ড অ্যান্ড ইজ নট এ মাইনর হ্যাজ দ্য ক্যাপাসিটি টু টেক এ সান অ্যান্ড ডটার ইন অ্যাডপশন। যে কোনো ফিমেল হিন্দু যে কিনা সাউন্ড মাইন্ড এবং যে মাইনর নয় তার একটা ক্যাপাসিটি আছে ছেলে বা মেয়েকে অ্যাডপশন নেওয়ার জন্য। একই রকম ভাবে এখানে প্রভিশন মধ্যে বলে দেওয়া আছে ইফ হি হ্যাজ এ হাজব্যান্ড লিভিং, যদি সেই ফিমেল হিন্দুটার একটা হাজব্যান্ড জীবিত থাকে, সি শ্যাল নট অ্যাডপ্ট এ সান অ্যান্ড ডটার, সেই হিন্দু ফিমেলটা একটা ছেলে বা মেয়েকে অ্যাডপশন নিতে পারবে না এক্সেপ্ট উইথ দ্য কনসেন্ট অফ হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডের সম্মতি ছাড়া। তাহলে যদি কোনো হাজব্যান্ড জীবিত থেকে থাকে হাজব্যান্ডের সম্মতি ছাড়া কোনো ছেলে বা মেয়েকে সে অ্যাডপশন নিতে পারবে না। অ্যাডপশন নিতে গেলে হাজব্যান্ডের সম্মতি নিতে হবে। আনলেস দ্য হাজব্যান্ড হ্যাজ বিন কমপ্লিটলি অ্যান্ড ফাইনালি রিনাউন্স দ্য ওয়ার্ল্ড, হ্যাজ সিজড টু বি এ হিন্দু বাই কনভার্সন টু অ্যানাদার রিলিজিয়ন অর হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাই এ কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন টু বি অফ আনসাউন্ড মাইন্ড। এই তিনটে লিগাল ডিসএবিলিটি যদি হাজব্যান্ডের মধ্যেও থেকে থাকে তাহলে সেই হাজব্যান্ডের কাছ থেকে কনসেন্ট নেওয়াটার আর কোনো প্রয়োজন নেই। অন্যথায় হাজব্যান্ডের কাছ থেকে কনসেন্ট না নিলে কোনো অ্যাডপশন ভ্যালিড হবে না। তাহলে সেকশন 6 এর মধ্যে আমরা যে ক্লজ নাম্বার 1 এ যে প্রথম পয়েন্টটা দেখেছিলাম যে একজন ব্যক্তি অ্যাডপশন নিতে গেলে তার কিছু ক্যাপাসিটি থাকতে হবে, সেকশন 6 এর মধ্যে হয়তো সেই ক্যাপাসিটির কথাটা বলা নেই সেকশন 6 এর ক্লজ 1 এর মধ্যে, কিন্তু সেকশন 7 এবং সেকশন 8 এর মধ্যে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে একটি হিন্দু মেল বা একটা হিন্দু ফিমেল যদি অ্যাডপশন নিতে চায় তাহলে তার কি ক্যাপাসিটি থাকতে হবে। একই রকম ভাবে সেকশন 6 এর ক্লজ 2 তে আমরা দেখেছিলাম যে একটা হিন্দু যদি অ্যাডপশনে নিতে চায়, অ্যাডপশনে দিতে চায় তাহলে তারও কিন্তু কিছু ক্যাপাসিটি থাকতে হবে। মানে যে মা বাবা তার নিজের সন্তান সন্ততিকে অ্যাডপশনে দিচ্ছে তাদেরও কিছু ক্যাপাসিটি থাকতে হবে। সবাই তো দিতে পারবে না, বা দিতে গেলে কি ক্যাপাবিলিটি থাকা প্রয়োজন সেটা কিন্তু সেকশন 9 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। আমরা সেকশন 9 থেকে দেখব যে পারসনস ক্যাপাবল অফ গিভিং ইন অ্যাডপশন, কোন ব্যক্তিরা ক্যাপাবল রয়েছে ছেলে মেয়েকে অ্যাডপশনে দেওয়ার জন্য, এটা সেকশন 9 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। তাহলে সেকশন 9 এর মধ্যে কি দেওয়া আছে, পারসনস ক্যাপাবল অফ গিভিং ইন অ্যাডপশন। সাবসেকশন 1 এর মধ্যে কি দেওয়া আছে, নাম্বার 1, নো পারসন এক্সেপ্ট দ্য ফাদার অর দ্য মাদার অর দ্য গার্জিয়ান of a child shall have the capacity to give the child in adoption। তাহলে বাবা মা এবং গার্জিয়ান ব্যতীত অন্য কোনো ব্যক্তির কোনো ক্যাপাসিটি নেই কোনো ছেলে বা মেয়েকে অ্যাডপশনে দেওয়ার জন্য। খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা চাইল্ডকে অ্যাডপশন দিতে কে পারে, ফাদার দিতে পারে সেই চাইল্ডটার মাদার দিতে পারে, অথবা ফাদার এবং মাদারের অনুপস্থিতিতে যারা লিগ্যাল গার্জিয়ানস রয়েছে তারা সেই চাইল্ডটাকে অ্যাডপশনে দিতে পারে বা তাদের ক্যাপাসিটি আছে চাইল্ডটাকে অ্যাডপশনে দেওয়ার জন্য। এক্সেপ্ট ফাদার মাদার এবং গার্জিয়ান, অন্য কোনো ব্যক্তির কোনো ক্যাপাসিটি নেই কোনো চাইল্ডকে অ্যাডপশনে দেওয়ার জন্য। সেই জন্য লেখা আছে নো পারসন, কোনো ব্যক্তিরই ক্যাপাসিটি নেই এক্সেপ্ট ফাদার মাদার অর দ্য গার্জিয়ান অফ এ চাইল্ড শ্যাল হ্যাভ দ্য ক্যাপাসিটি টু গিভ দ্য চাইল্ড ইন অ্যাডপশন। তাহলে বাবা মা এবং গার্জিয়ান ব্যতীত অন্য কোনো ব্যক্তির কোনো ক্যাপাসিটি নেই, কোনো অথরিটি নেই কোনো চাইল্ডকে অ্যাডপশনে দেওয়ার জন্য। একই সাথে সাবসেকশন 2 এর মধ্যে কি দেওয়া আছে, সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ সাবসেকশন 4। তাহলে সেকশন 9 এর সাবসেকশন 4 এর মধ্যে যে প্রভিশনসটা আছে সেটা ব্যতি রেখে
কি বলছে? দ্য ফাদার অর মাদার, খুব ইম্পর্টেন্ট, দ্য ফাদার অর মাদার, বাবা অথবা মা, ইফ অ্যালাইভ, যদি জীবিত থাকে, বাবা অথবা মা যদি জীবিত থাকে, শ্যাল হ্যাভ ইকুয়াল রাইট, মা এবং বাবার ইকুয়াল রাইট রয়েছে, সমান অধিকার রয়েছে, টু গিভ এ সান অ্যান্ড ডটার ইন অ্যাডপশন, ছেলে এবং মেয়েকে অ্যাডপশনে দেওয়ার জন্য বাবা অথবা মায়ের দুজনের যদি জীবিত থাকে, দুজনেরই সমান অধিকার রয়েছে তাদের সন্তান সন্ততিকে বা তাদের চিলড্রেনকে অ্যাডপশনে দেওয়ার জন্য। বাবার বেশি অধিকার, মায়ের অধিকার নেই, বা মায়ের বেশি অধিকার, বাবার অধিকার নেই, এমন ব্যাপার নয়। সেকশন 9-এর সাবসেকশন 2 বলে দিচ্ছে দ্য ফাদার অর মাদার ইফ অ্যালাইভ, বাবা অথবা মা যদি জীবিত থাকে, শ্যাল হ্যাভ ইকুয়াল রাইট, তাদের সমান অধিকার থাকবে, টু গিভ এ সান অ্যান্ড ডটার ইন অ্যাডপশন, অ্যাডপশনে ছেলে মেয়েকে দেওয়ার তাদের দুজনের সমান অধিকার থাকবে। কিন্তু এর একটা এক্সেপশনও রয়েছে, একটা প্রভিশন রয়েছে। কি দেওয়া আছে? প্রোভাইডেড দ্যাট, শর্ত থাকে যে সাচ রাইট শ্যাল নট বি এক্সারসাইজ, সাচ রাইট শ্যাল নট বি এক্সারসাইজ। এখানে এই সাচ রাইট বলতে কি বুঝিয়েছে? বাবা এবং মায়ের যে ইকুয়াল রাইট আছে তাদের ছেলে মেয়েকে অ্যাডপশনে দেওয়ার, বলছে সেই রাইটটা, বাবা এবং মায়ের যে রাইট আছে তাদের ছেলে মেয়েকে অ্যাডপশনে দেওয়ার, বলছে সেই রাইটটা শ্যাল নট বি এক্সারসাইজ, সেই রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে না বাই ইদার অফ দেম, মা এবং বাবা তাদের কেউই সেই রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে না, সেভ, এখানে এই সেভ কথাটার মিনিং হচ্ছে এক্সেপ্ট, খুব ইম্পর্টেন্ট, except with the consent of the other, তাহলে অন্যের সম্মতি ছাড়া কেউ তার নিজের অধিকারটাকে এক্সারসাইজ করতে পারবে না। তাহলে আমরা আগেই দেখলাম যে বাবা অথবা মা যদি জীবিত থাকে, দুজনের ইকুয়াল রাইট রয়েছে তাদের ছেলে মেয়েদেরকে অ্যাডপশনে দেওয়ার জন্য। পরক্ষণে আবার বলছে সেই যে অধিকারটা রয়েছে নিজের ছেলে মেয়েকে অ্যাডপশনে দেওয়ার জন্য, সেই অধিকারটা যখন এক্সারসাইজ করতে যাবে, মানে বাবা যদি তার নিজের অধিকারটাকে এক্সারসাইজ করতে যায় যে আমার ছেলেকে আমি অ্যাডপশনে দেবো বা আমার মেয়েকে আমি অ্যাডপশনে দেবো, বলছে সেই রাইট এক্সারসাইজ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত অন্য যে আছে, মা যে আছে তার কাছ থেকে সম্মতি নিচ্ছে বা কনসেন্ট দিচ্ছে। মা তার নিজের যে অধিকারটা আছে নিজের ছেলে বা মেয়েকে অ্যাডপশনে দেওয়ার, সেই রাইটটাকে সে কখনো এক্সারসাইজ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আদার, বাবার কাছ থেকে সে কি করছে? কনসেন্ট নিচ্ছে। তাহলে মা এবং বাবার যে অধিকার আছে নিজেদের ছেলে মেয়েকে অ্যাডপশনে দেওয়া, সেটা এক্সারসাইজ করতে গেলে অন্যজনের কাছ থেকে সম্মতি নিতে হবে। অন্যজন বলতে বাবা অ্যাডপশনে দিলে মায়ের কাছ থেকে কনসেন্ট নিতে হবে, মা অ্যাডপশনে দিতে গেলে ছেলে মেয়েকে বাবার কাছ থেকে অ্যাডপশন নিতে হবে, বাবার কাছ থেকে কনসেন্ট নিতে হবে। আনলেস, যদি নাকি ওয়ান অফ দেম মানে মা এবং বাবার মধ্যে কোনো একজন হ্যাজ কমপ্লিটলি অ্যান্ড ফাইনালি রিনাউন্স দ্য ওয়ার্ল্ড, তাদের মধ্যে কোনো একজন যদি কমপ্লিটলি রিনাউন্স দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত মায়া মমতা ত্যাগ করে যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নেয় বা সন্ন্যাসিনী হয়ে গিয়ে থাকে, তাহলে তার কাছ থেকে কনসেন্ট নেওয়ার প্রয়োজন নেই। অর হ্যাজ সিজ টু বি এ হিন্দু, যদি হিন্দু ধর্ম পরিত্যাগ করে থাকে তাদের মধ্যে কেউ একজন, অথবা হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাই এ কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন টু বি অফ আনসাউন্ড মাইন্ড, তাহলে এই তিনটে লিগাল ডিসএবিলিটিস যদি কারোর থেকে থাকে, সেক্ষেত্রে তার কাছ থেকে আর কনসেন্ট নেওয়ার প্রয়োজন নেই। তাহলে মা এবং বাবার দুজনের ইকুয়াল রাইট আছে তাদের ছেলে মেয়েকে অ্যাডপশনে দেওয়ার জন্য, কিন্তু অ্যাডপশনে দেওয়ার জন্য যে অধিকারটা তাদের আছে সেটাকে এক্সারসাইজ করতে গেলে অন্য যে প্যারেন্টস আছে তার কাছ থেকে কী করতে হবে? সম্মতি নিতে হবে। কিন্তু ওই প্যারেন্টসের যদি তিনটে লিগাল ডিসএবিলিটিস থেকে থাকে, যদি স্যার সিভিল ডেথ হয়ে গিয়ে থাকে, বা হ্যাজ completely and finally যদি renounce the world, has ceased to be a Hindu by conversion to another religions, or has been declared by a court of competent jurisdiction to be of unsound mind যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তার কাছ থেকে কনসেন্ট নেওয়ার প্রয়োজন নেই। অন্যথায় কনসেন্ট ছাড়া, অন্যজনের কনসেন্ট ছাড়া কিন্তু একটা প্যারেন্টস কিন্তু পারে না তার ছেলে বা মেয়েকে অ্যাডপশনে দেওয়ার জন্য। এটা সাবসেকশন 2 এর মধ্যে দেওয়া আছে। সাবসেকশন 3 যেটা ছিল সেটাকে রিপিল করে দেওয়া হয়েছে। এবার আমরা সাবসেকশন 4টাকে দেখব। সাবসেকশন 4 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবসেকশন 4 এর মধ্যে কি দেওয়া আছে? সাবসেকশন 4 এর মধ্যে দেওয়া আছে ওয়্যার বোথ দ্য ফাদার অ্যান্ড দ্য মাদার আর ডেড, যখন কোনো চাইল্ডের বাবা এবং মা উভয়েই যখন মারা গিয়ে থাকে, যখন মারা গিয়েছে, ডেথ, মৃত, হ্যাভ কমপ্লিটলি অ্যান্ড ফাইনালি রিনাউন্স দ্য ওয়ার্ল্ড, মা এবং বাবা যখন দুজনেই কমপ্লিটলি রিনাউন্স দ্য ওয়ার্ল্ড, দুজনেই যখন সিভিল ডেথ হয়ে গিয়েছে, তারা সন্ন্যাস বা সন্ন্যাসিনী যখন দুজনেই গ্রহণ করে নিয়েছে, দুজনেই পৃথিবীর সমস্ত মায়া মমতা ত্যাগ করেছে, অথবা
হ্যাভ অ্যাবান্ডন দ্য চাইল্ড, মা এবং বাবা দুজনে মিলে যখন কোনো চাইল্ডকে পরিত্যক্ত করে দিয়েছে, অ্যাবান্ডন করে দিয়েছে, or have been declared by a court of competent jurisdiction to be of unsound mind, মা এবং বাবা দুজনকেই যখন কোনো কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন আনসাউন্ড মাইন্ড হিসেবে ঘোষণা করে দিয়েছে, অথবা where the parentage of the child is not known, যখন কোনো শিশুর কোনো পিতৃত্বের যখন কোনো খোঁজ পাওয়া যায় না, তখন তাহলে এখান থেকে নিয়ে আমরা পরপর যে গ্রাউন্ডসগুলো দেখলাম, এই সার্কামস্টান্সেসগুলো যখন এক্সিস্ট হবে, যখন কোনো চাইল্ডের মা এবং বাবা দুজনেই যখন মৃত, যখন মা এবং বাবা দুজনেই কোনো চাইল্ডকে অ্যাবান্ডন করে দিয়েছে, মা এবং বাবা দুজনেই যখন সিভিল ডেথ হয়ে গিয়েছে, মা এবং বাবা দুজনকেই যখন কোনো কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন আনসাউন্ড মাইন্ড হিসেবে ঘোষণা করে দিয়েছে, যখন কোনো কোনো চাইল্ডের প্যারেন্টেজের যখন কোনো খোঁজ থাকে না, সেই তখন বলছে দ্য গার্জিয়ান অফ দ্য চাইল্ড মে গিভ দ্য চাইল্ড ইন অ্যাডপশন, তখন সেই চাইল্ডের যে গার্জিয়ান থাকবে, সেই গার্জিয়ান তখন কি করতে পারে, সেই চাইল্ডটাকে অ্যাডপশনে দিতে পারে উইথ দ্য প্রিভিয়াস পারমিশন অফ দ্য কোর্ট, কোর্টের প্রিভিয়াস পারমিশন মানে কোর্টের প্রিভিয়াস স্যাংশন বা অনুমতি নিয়ে, টু এনি পারসন, যে কোনো ব্যক্তিকেই অ্যাডপশনে দিতে পারবে, ইনক্লুডিং দ্য গার্জিয়ান হিমসেলফ। দ্যাট পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একটা গার্জিয়ান কখন কোনো চাইল্ডকে অ্যাডপশনে দিতে পারে, যখন এই সার্কামস্টান্সেসগুলো যখন এক্সিস্ট করবে, এই সার্কামস্টান্সেসগুলো যখন কোনো চাইল্ডের মা এবং বাবা দুজনেই মারা যাবে, যখন কোনো চাইল্ডের মা এবং বাবা দুজনেই কমপ্লিটলি অ্যান্ড ফাইনালি রিনাউন্স দ্য ওয়ার্ল্ড বা সিভিল ডেথ হয়ে যাবে, যখন কোনো চাইল্ডের মা এবং বাবা দুজনেই কোনো চাইল্ডকে অ্যাবান্ডন করে দেবে, যখন কোনো চাইল্ডের মা এবং বাবা দুজনকে কোনো কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন আনসাউন্ড মাইন্ড হিসেবে ঘোষণা করে দেবে, যখন কোনো চাইল্ডের প্যারেন্টেজের কোনো খোঁজ থাকবে না, তখনই শুধুমাত্র একটা চাইল্ডের যে গার্জিয়ান থাকবে, সেই চাইল্ডটাকে অ্যাডপশনে দিতে পারবে কোর্টের প্রিভিয়াস স্যাংশন বা পারমিশন নিয়ে যে কোনো ব্যক্তিকে, এবং সেই যে কোনো ব্যক্তির মধ্যে ইনক্লুডিং হিমসেলফ, সে নিজেও চাইলে অ্যাডপশনে নিতে পারে সেই চাইল্ডটাকে, কিন্তু কোর্টের পারমিশন নিয়ে নিতে হবে। তাহলে সাবসেকশন 4টা খুব ইম্পর্টেন্ট। একটা চাইল্ডের গার্জিয়ান কখন এন্টাইটেল হয় সেই চাইল্ডটাকে অ্যাডপশনে দেওয়ার জন্য, তার কিন্তু প্রভিশনসটা সেকশন 9-এর সাবসেকশন 4-এর মধ্যে দেওয়া আছে। এবার আমরা সেকশন 9-এর সাবসেকশন 5-এর মধ্যে কি আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব। খুব ইম্পর্টেন্ট, কারণ একটু আগে আমরা দেখলাম যে প্রিভিয়াস পারমিশন অফ দ্য কোর্ট, কোর্টের পূর্ব অনুমতি নিয়ে তবেই একটা গার্জিয়ান কোনো চাইল্ডকে অ্যাডপশনে দিতে পারে। এবার যখন কোর্টের কাছে কোনো গার্জিয়ান যখন অনুমতি চাইবে, তখন কোর্ট কি দেখে সে অনুমতি দেবে বা তার কি ক্রাইটেরিয়া রয়েছে, সেটা সাবসেকশন 5-এর মধ্যে দিয়ে দেওয়া আছে। সাবসেকশন 5-এর মধ্যে কি দিয়ে দেওয়া আছে? দেওয়া আছে বিফোর গ্র্যান্টিং পারমিশন টু এ গার্জিয়ান আন্ডার সাবসেকশন 4। তাহলে সাবসেকশন 4-এ কোনো গার্জিয়ান যখন কোর্টের কাছে পূর্ব অনুমতি চায় কোনো চাইল্ডকে অ্যাডপশনে দেওয়ার জন্য, অন দ্য বেসিস অফ দ্যাট অ্যাপ্লিকেশন বা ওই অ্যাপ্লিকেশনটাকে গ্র্যান্ট করার আগে, ওই পারমিশন গ্র্যান্ট করার আগে, সাবসেকশন 4 অনুসারে কোনো গার্জিয়ানকে সেই পারমিশনটাকে গ্র্যান্ট করার আগে দ্য কোর্ট শ্যাল বি স্যাটিসফাইড, কোর্টকে ইটসেলফ স্যাটিসফাইড হতে হবে দ্যাট দ্য অ্যাডপশন will be for the welfare of the child। এই যে অ্যাডপশনটা কোনো গার্জিয়ান দিতে চাইছে কোনো চাইল্ডকে যে অ্যাডপশনে দিতে চাইছে কোনো গার্জিয়ান, কোর্টকে ইটসেলফ স্যাটিসফাইড হতে হবে যে এই অ্যাডপশনটা বাচ্চাটার ওয়েলফেয়ারের জন্য হচ্ছে, মানে প্যারামাউন্ট কনসিডারেশন বেটারমেন্ট অফ দ্য চাইল্ড হচ্ছে কিনা, এটা কোর্টকে সবার প্রথমে দেখতে হবে। যে কোর্টকে ইটসেলফ স্যাটিসফাইড হতে হবে যে এই অ্যাডপশনটা যেটা দেওয়ার জন্য গার্জিয়ান আমার কাছে পারমিশন চেয়েছে, এটা বাচ্চাটার ওয়েলফেয়ারের জন্য এটা দরকার, তখনই কিন্তু কোর্ট সেই পারমিশনটা গ্র্যান্ট করবে। এছাড়া কি করবে? ডিউ কনসিডারেশন being for this purpose বলতে কি বোঝাচ্ছে? এই অ্যাডপশনে দেওয়ার জন্য given to the wishes of the child having regard to the age and understanding of the child। বলছে যখন কোনো চাইল্ডকে অ্যাডপশনে দেওয়ার জন্য গার্জিয়ান কোর্টের কাছ থেকে প্রিভিয়াস পারমিশন চাইবে, বলছে যদি সেই চাইল্ডটার এজ এবং প্রপার এজ এবং আন্ডারস্ট্যান্ডিং, যদি সেই বয়স বা বোঝার ক্ষমতা থাকে, সেক্ষেত্রে কোর্ট কি করবে? বিবেচনা করবে উইশেস অফ দ্য চাইল্ডটার কি ইচ্ছা, চাইল্ডটা কি অ্যাডপ্টেড হতে চাইছে কি চাইছে না, যদি সেই চাইল্ডটা অ্যাডপ্টেড হবে কি হবে না, কোর্ট যদি দেখে তার সেই এজ বা ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং তার মধ্যে রয়েছে, তাকে কোর্ট জিজ্ঞাসা করতে পারে সে অ্যাডপ্টেড হতে চায় কি অ্যাডপ্টেড হতে চায় না। সেই জন্য বলা আছে ডিউ কনসিডারেশন বিং ফর দিস পারপাস, এই পারপাসে, এই উদ্দেশ্যে, এই অ্যাডপশনের জন্য কোর্ট অবশ্যই বিবেচনা করবে কি? দ্য উইশেস অফ দ্য চাইল্ডের কি ইচ্ছা রয়েছে, হ্যাভিং রিগার্ড টু দ্য এজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য চাইল্ডের বয়স এবং চাইল্ডের ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা সেটাকে বিবেচনা করে তবেই কিন্তু চাইল্ডের ইচ্ছাটাকে কোর্ট বিবেচনা করবে বা গুরুত্ব দেবে, সেটার কথা এখানে বলে দেওয়া আছে। এছাড়া কোর্টকে আর কি দেখতে হবে? দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্ট, যে
গার্জেন অ্যাপ্লিকেশনসটা করেছে সেই অ্যাপ্লিক্যান্ট ফর পারমিশন হ্যাজ নট রিসিভড, যে অ্যাপ্লিক্যান্ট পারমিশনের জন্য কোর্টের কাছে আবেদন করেছে সেই অ্যাপ্লিক্যান্ট হ্যাজ নট রিসিভড, কোর্টকে স্যাটিসফাই হতে হবে ইটসেলফ যে আবেদনকারী রিসিভ করেনি, অর এগ্রিড টু রিসিভ করার জন্য রাজি হয়নি। কি রাজি হয়নি? কোনো রিওয়ার্ড বা পেমেন্ট বা কোনো কনসিডারেশন, অ্যান্ড দ্যাট নো পারসন হ্যাজ মেড অর গিভেন অর এগ্রিড টু মেক অর গিভ, কোনো ব্যক্তি দেয়নি বা দেওয়ার জন্য রাজি হয়নি অ্যাপ্লিক্যান্টকে কি এনি পেমেন্ট অর রিওয়ার্ড ইন কনসিডারেশন অফ দ্য অ্যাডপশন, অ্যাডপশনের কনসিডারেশন হিসাবে। তাহলে কোর্টকে এটাও স্যাটিসফাই হতে হবে যে অ্যাপ্লিক্যান্ট যে আমার কাছে পারমিশনের জন্য আবেদন করেছে সে কারুর কাছ থেকে কোনো পেমেন্ট বা কোনো রিওয়ার্ড অ্যাজ এ কনসিডারেশন অফ অ্যাডপশন সে আমার কাছ থেকে রিসিভ করেনি বা কোনো ব্যক্তি অ্যাপ্লিক্যান্টকে দেয়নি, সেই ব্যাপারে কোর্টকে কনফার্ম বা কোর্টকে স্যাটিসফাই হতে হবে। এক্সেপ্ট শুধুমাত্র সাচ অ্যাজ দ্য কোর্ট মে স্যাংশন, যে কনসিডারেশন বা পেমেন্ট যদি কোর্ট স্যাংশন দিয়ে থাকে, পারমিশন দিয়ে থাকে, বলছে শুধুমাত্র সেইটুকুই লেনদেন হওয়া যেতে পারে, এক্সেপ্ট কোর্টের পারমিশন ছাড়া অন্য কোনো একটা টাকাও যেন সেখানে কোনো রকম লেনদেন না হয়, সেই ব্যাপারে কোর্টকে ইটসেলফ স্যাটিসফাই হতে হবে। তারপরেই কোর্ট সাবসেকশন 4 অনুসারে কি করবে? অ্যাপ্লিক্যান্টকে বা কোনো গার্জেনকে পারমিশন দেবে কোনো চাইল্ডকে অ্যাডপশনে দেওয়ার জন্য, নচেত কিন্তু নয়। খুব ইম্পর্টেন্ট। এর সাথে আমরা দেখতে পাবো যে একটা এক্সপ্লেনেশন রয়েছে, সেই এক্সপ্লেনেশনের মধ্যে বলে দেওয়া আছে দ্য এক্সপ্রেশন ফাদার অ্যান্ড মাদার ডু নট ইনক্লুড অ্যাডপটিভ ফাদার অ্যান্ড অ্যাডপটিভ মাদার। তাহলে বাবা এবং মা বলতে এখানে যাকে বোঝানো হয়েছে আমরা দেখেছিলাম সাবসেকশন 2-তে ফাদার এবং মাদার যে অ্যাডপশনে দিতে পারতে, সেখানে কিন্তু অ্যাডপটিভ ফাদার এবং অ্যাডপটিভ মাদারকে বলেনি। কারণ কি? অ্যাডপটিভ ফাদার বা অ্যাডপটিভ মাদার কখনো কোনো অ্যাডপ্টেড চাইল্ডকে অ্যাডপশনে দিতে পারে না। ওয়ান্স এ অ্যাডপশন অলওয়েজ অ্যাডপশন, একবার যখন অ্যাডপশন হয়ে যায় অ্যাডপ্টেড চাইল্ড চাইলেও অ্যাডপ্টেড ফাদার বা মাদার চাইলেও সেটা অ্যাডপশনে দিতে পারে না। আমরা সেকশন 15 যখন পড়বো আমরা সেখান থেকে দেখতে পাবো, কারণ সেকশন 15টা আমি একবার দেখানোর চেষ্টা করব, তাহলে এই যে এক্সপ্লেনেশনটা ক্লিয়ার হয়ে যাবে একবারে। ভ্যালিড অ্যাডপশন নট টু বি ক্যান্সেল, নো অ্যাডপশন হুইচ হ্যাজ বিন ভ্যালিডলি মেড ক্যান বি ক্যান্সেল বাই দ্য অ্যাডপটিভ ফাদার অর মাদার। তাহলে অ্যাডপটিভ ফাদার বা মাদার কখনো কোনো অ্যাডপশনকে ক্যান্সেল করতে পারে না, অর এনি আদার পার্সন, কোনো ব্যক্তিও পারে না। নর ক্যান দ্য অ্যাডপ্টেড চাইল্ড রিনাউন্স his or her status as such and return to the family of his or her birth। কোনো অ্যাডপ্টেড চাইল্ডও পারে না তার অ্যাডপ্টেড চাইল্ডের যে স্ট্যাটাসটাকে সেটাকে রিনাউন্স করে দিয়ে আবার যে ফ্যামিলি থেকে সে জন্মেছে সেই ফ্যামিলিতে ফেরত যাওয়ার জন্য। তাহলে একবার অ্যাডপশন হয়ে গেলে সেটাই কিন্তু ফাইনাল। সেই কারণে এখানে বলা রয়েছে যে অ্যাডপটিভ ফাদার এবং মাদারকে এখানে কিন্তু ইনক্লুড করেনি। তাহলে সেকশন 9-এর যে এক্সপ্রেশনটা আমরা দেখছিলাম যে এক্সপ্রেশন ফাদার এবং মাদার, এখানে অ্যাডপটিভ ফাদার এবং মাদারকে কিন্তু এখানে ইনক্লুড করেনি। গার্জেন বলতে কি বুঝিয়েছে? আমরা দেখেছিলাম যে গার্জেন কখন অ্যাডপশন দিতে পারে। এখানে গার্জেন বলতে বোঝাচ্ছে এ পারসন হ্যাভিং দ্য কেয়ার অফ দ্য পারসন অফ এ চাইল্ড অর অফ বোথ হিজ পারসন অ্যান্ড প্রপার্টি অ্যান্ড ইনক্লুডস। তাহলে গার্জেন বলতে কাকে বোঝাচ্ছে? সেই ব্যক্তিটাকে বোঝাচ্ছে যে কোনো চাইল্ডের পারসন বা বডির কেয়ার করে, অথবা বোথ চাইল্ডের কোনো পার্সন এবং প্রপার্টি দুটোরই যে কেয়ার করে। এছাড়াও গার্জেন বলতে এখানে ইনক্লুড করেছে এ গার্জেন অ্যাপয়েন্টেড বাই দ্য উইল অফ দ্য চাইল্ডস ফাদার অর মাদার। তাহলে যে গার্জেনকে অ্যাপয়েন্ট করা হয়েছে কিসের মাধ্যমে? বাই দ্য উইল, খুব ইম্পর্টেন্ট, বাই দ্য উইল অফ দ্য চাইল্ডস ফাদার অর মাদার। যে চাইল্ডটাকে অ্যাডপশনে দেওয়া হচ্ছে সেই চাইল্ডের বাবা অথবা মায়ের উইল, এই উইল বলতে টেস্টামেন্টকে বুঝিয়েছে বা একটা টেস্টামেন্টারি ডকুমেন্টকে বুঝিয়েছে। উইল বলতে এখানে ইচ্ছাপত্রকে বুঝিয়েছে, যেটাকে টেস্টামেন্ট বলা হয়ে থাকে বা টেস্টামেন্টারি ডকুমেন্ট বলা হয়ে থাকে। আর টেস্টামেন্টারি গার্জেন বলা হয়ে থাকে, উইল মারফত যে গার্জেনটা অ্যাপয়েন্ট হয়ে থাকে সেটা টেস্টামেন্টারি গার্জেন বলা হয়ে থাকে, যেটা কিনা হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জিয়ানশিপ যে অ্যাক্ট আছে সেই হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জিয়ানশিপ অ্যাক্ট 1956-এর সেকশন 9-এর মধ্যে টেস্টামেন্টারি গার্জিয়ানের ব্যাপারে ডিটেলস দেওয়া আছে, তার পাওয়ার কী আছে সেখানে দেওয়া রয়েছে। তাহলে গার্জিয়ান বলতে এখানে সেই টেস্টামেন্টারি গার্জিয়ান বা চাইল্ডসের ফাদার বা চাইল্ডসের মাদার উইল মারফত যদি কোনো গার্জিয়ান অ্যাপয়েন্ট করে থাকে এই গার্জিয়ানের ডেফিনেশনের মধ্যে সেটাকে ইনক্লুড করা রয়েছে। এছাড়া গার্জিয়ান বলতে কি বোঝাচ্ছে না? গার্জিয়ান অ্যাপয়েন্টেড অর ডিক্লেয়ার্ড বাই এ কোর্ট। তাহলে কোর্ট যদি কোনো গার্জিয়ানকে অ্যাপয়েন্ট করে থাকে বা ডিক্লেয়ার করে থাকে তাকেও কিন্তু এখানে গার্জিয়ান বলা রয়েছে। আর কোর্ট বলতে কোন কোর্টকে বোঝানো হয়েছে? যে কোর্টের কাছ থেকে প্রিভিয়াস স্যাংশন বা পারমিশন নিতে হবে। এখানে কোর্ট বলতে বোঝানো হয়েছে সিটি সিভিল কোর্টকে অথবা ডিস্ট্রিক্ট কোর্টকে বোঝানো হয়েছে। উইদিন দ্য লোকাল লিমিটস অফ হুইচ জুরিসডিকশন দ্য চাইল্ড টু বি অ্যাডপ্টেড অর্ডিনারিলি রিসাইড। তাহলে যে চাইল্ডটাকে অ্যাডপ্ট করা হবে বা অ্যাডপশনে দেওয়া হবে সেই চাইল্ডটা অর্ডিনারিলি যেখানে রিসাইড করছে, বসবাস করছে, সেই
সেই রেসিডেন্সিয়াল জুরিসডিকশনের মধ্যে যে ডিস্ট্রিক্ট কোর্ট বা সিটি সিভিল কোর্ট আছে, এখানে কোর্ট বলতে সেই ডিস্ট্রিক্ট কোর্ট বা সিটি সিভিল কোর্টকেই বোঝানো হয়েছে। তাহলে আমরা এতক্ষণ ধরে সেকশন 9টাকে বোঝানোর চেষ্টা করলাম যে কোন কোন ব্যক্তিরা অ্যাডপশনে দিতে পারে, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। আমরা সেকশন 6 এর মধ্যে দেখেছিলাম কি, যে রিকুইজিটসের মধ্যে যে ব্যক্তিটি অ্যাডপশনে দেবে তার কিছু ক্যাপাসিটি থাকতে হবে। তার কি ক্যাপাসিটি থাকতে পারে, তবেই কিনা একটা ব্যক্তি অ্যাডপশনে দিতে পারে, সেটা সেকশন 9 থেকে আমরা বোঝানোর চেষ্টা করলাম। একজন ব্যক্তি অ্যাডপশনে দিতে গেলে তার কি ক্যাপাসিটি থাকতে পারে। একই রকমভাবে আমরা দেখব সেকশন 6 এর যে ক্লজ 3 তে দেওয়া রয়েছে, দ্য পারসন অ্যাডপ্টেড ইজ ক্যাপেবল অফ বিং টেকেন ইন অ্যাডপশন। যে ব্যক্তিটাকে অ্যাডপশনে দেওয়া হচ্ছে তারও কিছু ক্যাপাবিলিটি থাকতে হবে অ্যাডপশনে দেওয়া নেওয়া করার জন্য, যেটার উত্তরটা কিনা সেকশন 10 থেকে আমরা দেখতে পাবো। সেকশন 10 এর মধ্যে দেওয়া আছে কি ক্যাপাবিলিটি থাকলে একজন ব্যক্তিকে অ্যাডপশনে দেওয়া নেওয়া করা যেতে পারে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পারসনস হু মে বি অ্যাডপ্টেড, কোন ব্যক্তিরা অ্যাডপ্টেড হতে পারে সেটা সেকশন 10 এর মধ্যে দেওয়া আছে। No person shall be capable of being taken in adoption, কোনো ব্যক্তিকেই ক্যাপাবেল হবে না অ্যাডপশনে দেওয়া নেওয়া করার জন্য unless the following conditions are fulfilled। তাহলে সেকশন 10 এর এই যে কন্ডিশনসগুলো ফুলফিল না হলে, এখানে টোটাল 4টে কন্ডিশনের কথা বলা আছে, এই 4টে কন্ডিশন ফুলফিল না হলে কোনো ব্যক্তি ক্যাপাবেল হবে না অ্যাডপশনের সাবজেক্ট ম্যাটার হওয়ার জন্য। তো অ্যাডপ্টেড হওয়ার জন্য এই 4টে ক্যাপাবিলিটি থাকতে হবে। নাম্বার 1, হি অর সি ইজ এ হিন্দু, তাকে হিন্দু হতে হবে। তাহলে অ্যাডপশনের জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে চাইল্ডটাকে অ্যাডপশনে দেওয়া হবে তাকে হিন্দু হতে হবে। এটা খুবই ইজি মনে হচ্ছে, কিন্তু ততটাও ইজি নয় যতটা ইজিলি এখানে দেওয়া রয়েছে। জুডিশিয়াল সার্ভিসে একটা প্রশ্ন এসে থাকে যে অ্যাবান্ডন চাইল্ডকে যদি অ্যাডপশনে দিতে হয় সেক্ষেত্রে কিভাবে অ্যাডপশনে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটা স্টুডেন্টকে লিখতে হবে সেই চাইল্ডটাকে প্রথমে হিন্দু ধর্মে কনভার্ট করতে হতে পারে। কারণ কি, যে চাইল্ডটাকে অ্যাবান্ডন চাইল্ড, যেটাকে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া গেছে, সেটা সেই চাইল্ডের রিলিজিয়ান কি ছিল সেটা তো আগে থেকে জানা সম্ভব নয়। তো সেই কারণে সেই চাইল্ডের রিলিজিয়নটা যেহেতু কনফার্ম নয়, তাই কনফার্ম করার জন্য প্রথমে তাকে হিন্দু ধর্মে কনভার্ট করতে হবে। যদি সে হিন্দু ধর্মের কোনো হিন্দু রিলিজিয়ন থেকে বিলং করতো এমন কোনো ফ্যামিলিরও যদি চাইল্ড হয়ে থাকে, তাও তাকে আরেকবার কনভার্ট করার মাধ্যমে কনফার্ম করতে হবে যে সে হিন্দু। কারণ হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট অনুসারে যাকে অ্যাডপশনে দেওয়া নেওয়া করা হবে সেই চাইল্ডটা অবশ্যই হিন্দু হতে হবে। সেটাকে কনফার্ম করার জন্য এই কনভার্সনের নিয়মটা আছে, এটাকে লিখেই কিন্তু পরীক্ষার খাতায় অ্যান্সারটা লিখতে হবে। তাই যতটা ইজিলি লেখা আছে যে হি অর সি ইজ এ হিন্দু, কিন্তু পরীক্ষার খাতায় অ্যান্সার লেখার ক্ষেত্রে কিন্তু এতটা ডেপলি কিন্তু চিন্তা করে কিন্তু অ্যান্সারটাকে লিখতে হবে। নাম্বার 2, হি অর সি হ্যাজ নট অলরেডি বিন অ্যাডপ্টেড। তাহলে আগে যেন সে কখনো অ্যাডপ্টেড হয়নি এমনটা হতে হবে, মানে ফ্রেশ কোনো চাইল্ড হতে হবে। আগে যে একবার অ্যাডপ্টেড হয়ে গেছে তাকে ফার্দার আর অ্যাডপশনে দেওয়া হবে না, কারণ ওয়ান্স অ্যাডপশন অলওয়েজ অ্যাডপশন। তাহলে দুটো ক্রাইটেরিয়া। 3 নম্বর ক্রাইটেরিয়া, হি অর সি হ্যাজ নট বিন ম্যারিড, তারা যেন বিবাহিত না থাকে। যে চাইল্ডটাকে অ্যাডপশনে দেওয়া নেওয়া করা হবে সে যেন বিবাহিত না হয়ে থাকে। কিন্তু একটা এক্সেপশন রয়েছে, আনলেস দেয়ার ইজ এ কাস্টম অর ইউজেস অ্যাপ্লিকেবল টু দ্য পার্টিজ হুইচ permits persons who are married being taken in adoption। একটা এক্সেপশন দেওয়া রয়েছে, সেই এক্সেপশনের মধ্যে দেওয়া আছে যদি কোনো কাস্টম বা প্রথা বা ইউজেস বা যদি কোনো রীতিনীতি থেকে থাকে যেটা কিনা অ্যাপ্লিকেবল টু দ্য পার্টিজ, যেটা উভয় পার্টিজ যারা করছে এবং অ্যাডপশনে যারা দিচ্ছে দুটো পার্টিজের মধ্যেই যদি সেই কাস্টম বা ইউজেসটা অ্যাপ্লিকেবল হয়ে থাকে, যে কাস্টম বা ইউজেস তাদেরকে পারমিশন দিচ্ছে ওই ম্যারিড যারা ম্যারিড চাইল্ড তাদেরকে অ্যাডপশনে দেওয়ার জন্য, সেক্ষেত্রে অন দ্য বেসিস অফ দ্যাট কাস্টম এবং ইউজেস তাদেরকে অ্যাডপশনে দেওয়া করা যেতে পারে, সেক্ষেত্রে সেটা ভ্যালিড হবে। আদারওয়াইজ জেনারেল রুল বলছে যে ম্যারিড নয় তাকে অ্যাডপশনে দেওয়া যাবে না। নেক্সট 4 নম্বর বলছে, হি অর সি হ্যাজ নট কমপ্লিটেড দ্য এজ অফ 15 ইয়ার্স। যে চাইল্ডটাকে অ্যাডপশনে দেওয়া হবে তার যেন বয়স 15 বছরের থেকে যেন বেশি না হয়ে থাকে, সে যেন কমপ্লিট না করে থাকে 15 বছর। 15 বছর থেকে যদি একদিনও যদি বেশি হয়ে গিয়ে থাকে তাহলে জেনারেল রুল অনুসারে কিন্তু সে অ্যাডপশনে দেওয়া নেওয়া করা যাবে না। কিন্তু একই রকমভাবে যদি সেখানে কোনো কাস্টম বা ইউজেস থেকে থাকে, যে কাস্টম এবং ইউজেস তাদেরকে সেই সমস্ত চাইল্ডের ফ্যামিলিকে পারমিট করেছে 15 বছরের বেশি বয়স্ক কোনো ছেলে বা মেয়েকে অ্যাডপশনে দেওয়ার জন্য, সেই কাস্টম এবং ইউজেস অনুসারে তাদেরকে অ্যাডপশনে দেওয়া নেওয়া করা যেতে পারে। নচেত 15 বছর কমপ্লিট না হলে তাকে 15 বছরের থেকে বেশি হয়ে গেলে তাকে কিন্তু অ্যাডপশনে আর দেওয়া যাবে না। খুব ইম্পর্টেন্টলি এখানে 4টে ক্রাইটেরিয়ার কথা বলে দেওয়া আছে। কোনো চাইল্ডকে অ্যাডপশনে দেওয়া নেওয়া করতে গেলে কোন 4টে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেটা সেকশন 10 এর মধ্যে দিয়ে দেওয়া আছে। এছাড়া আমরা সেকশন 6 এর ক্লজ 4 এর মধ্যে দেখেছিলাম এই চ্যাপ্টারের মধ্যে অন্যান্য যে সমস্ত কন্ডিশনসগুলো রয়েছে সেগুলোকে কমপ্লাই করতে হবে, তবে একটা ভ্যালিড অ্যাডপশন হবে। সেকশন 11 এর মধ্যে কিন্তু দেওয়া আছে আদার কন্ডিশনস ফর এ ভ্যালিড অ্যাডপশন। একটা ভ্যালিড অ্যাডপশনের জন্য অন্য কি কি কন্ডিশনস ফুলফিল করতে হবে সেটা সেকশন 11 এর মধ্যে দেওয়া আছে। এটা আমরা যদি দেখে নিতে পারি তাহলে এসেন্সিয়ালস, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে
যে এসেনশিয়ালস অফ এ ভ্যালিড অ্যাডপশন যদি পরীক্ষায় আসে শুধুমাত্র সেকশন 6 লিখলে হবে না, কারণ সেকশন 6 এর মধ্যে প্রপার ক্ল্যারিফিকেশন দেওয়া নেই। সেকশন 6 থেকে সেকশন 11 পর্যন্ত প্রত্যেকটা সেকশনস কিন্তু তোমাদেরকে পরীক্ষা খাতায় লিখতে হবে। সেক্ষেত্রে পরীক্ষায় কত মার্কসের কোশ্চেন এসে সেই রকম বুঝে তোমাদেরকে পরীক্ষা খাতার মধ্যে কিন্তু অ্যান্সারটাকে সেই মতো করে টাইম মেনটেন করে কিন্তু লিখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে সেকশন 11 এর মধ্যে দেওয়া আছে আদার কন্ডিশনস ফর এ ভ্যালিড অ্যাডপশন। তাহলে সেকশন 6 থেকে আমরা সেকশন 10 পর্যন্ত যে কন্ডিশনসগুলোকে দেখলাম, এইগুলো ব্যতীত সেকশন 11 এর মধ্যে আরও কিছু কন্ডিশনের কথা উল্লেখ করে দেওয়া আছে, যে কন্ডিশনসগুলো ফুলফিল করলে তবেই কিন্তু একটা ভ্যালিড অ্যাডপশন হবে। সেই কন্ডিশনসগুলো কি কি? তাহলে ইন এভরি অ্যাডপশন দ্য ফলোইং কন্ডিশনস মাস্ট বি কমপ্লাইড উইথ। প্রত্যেকটা অ্যাডপশনে নিম্নলিখিত কন্ডিশনগুলোকে কমপ্লাই করতে হবে। তাহলে এই অ্যাডপশনে দেয়া নেওয়ার ব্যাপারটা শুধু যে লয়ের যারা স্টুডেন্ট আছে তাদেরই প্রয়োজন তা কিন্তু নয়, যারা লয়ের সাথে যারা সম্পর্কিত না অন্য কোনো ব্যক্তি যারা কিনা অ্যাডপশন নিতে চাইছে অ্যাকর্ডিং টু হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট, তাদের জন্য কিন্তু এই সেকশনসগুলো খুব ইম্পর্টেন্ট। যদিও কিনা কারার যে সমস্ত রেগুলেশনস আছে সেগুলোকে ফলো করে তাদেরকে নিতে হবে, তা সত্ত্বেও হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্টের প্রভিশনসগুলো তাদের জন্য কিন্তু একই রকমভাবে খুব ইম্পর্টেন্ট। তাহলে সেকশন 11 এর মধ্যে সেই সমস্ত আদার কন্ডিশনসগুলোর কথা উল্লেখ করা আছে যেগুলো কমপ্লাই করলে তবেই কিন্তু একটা ভ্যালিড অ্যাডপশন হবে। নাম্বার 1 কি বলছে? নাম্বার 1 বলছে ইফ দ্য অ্যাডপশন ইজ অফ এ সান, যদি অ্যাডপশনটা কোনো একটা ছেলেকে নেওয়া হয়, দ্য অ্যাডপটিভ ফাদার অর মাদার, যে অ্যাডপটিভ ফাদার এবং মাদার বাই হুম দ্য অ্যাডপশন ইজ মেড, যাদের দ্বারা অ্যাডপশনটা নেওয়া হচ্ছে, মাস্ট নট হ্যাভ, তাদের যেন না থাকে এ হিন্দু সান, তাহলে তাদের জন্য প্রিভিয়াসলি কোনো হিন্দু সান যেন না থাকে। তাহলে কোনো অ্যাডপশন যদি কোনো ছেলেকে নেওয়া হয়, যে অ্যাডপটিভ ফাদার এবং মাদার সে অ্যাডপশনটা কোনো ছেলেকে নিচ্ছে, সেই অ্যাডপটিভ ফাদার এবং মাদারের জন্য প্রিভিয়াস কোনো হিন্দু সান না থাকে, সান সানস ছেলের ছেলে যেন না থাকে, অর সান সান সানস ছেলের ছেলের ছেলে বা যেন গ্র্যান্ড চিলড্রেন যেন তাদের যেন না থেকে থাকে। তাহলে খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যাডপশনটা যদি ছেলেকে যদি নেওয়া হয়, কোনো ছেলেকে যদি অ্যাডপশন নেওয়া হয়, যে অ্যাডপটিভ ফাদার বা মাদার সেই অ্যাডপশনটা নিচ্ছে তাদের যেন কোনো হিন্দু সানস বা সান সানস বা সান সান সানস যেন না থাকে, হোয়েদার বাই লেজিটিমেট ব্লাড রিলেশনশিপ, কোনো রক্তের সম্পর্কে, অথবা বাই অ্যাডপশন, অ্যাডপশনের মাধ্যমে যেন আগে কোনো হিন্দু সান যেন তারা না নিয়ে থাকে, বা তাদের যেন সান সানস যেন না থাকে, বা সান 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 যেন না থাকে লিভিং, জীবিত অবস্থায় অ্যাট দ্য টাইম অফ অ্যাডপশন, অ্যাডপশনের সময়। তাহলে যখন কোনো অ্যাডপটিভ ফাদার বা অ্যাডপটিভ মাদার কোনো ছেলেকে অ্যাডপশন নিচ্ছে, সেই অ্যাডপশনের সময় যেন কোনো সেই অ্যাডপটিভ ফাদার এবং মাদারের যেন কোনো হিন্দু সান যেন জীবিত না থাকে, হিন্দু সান সানস যেন জীবিত না থাকে, সান সান সানস যেন সেখানে জীবিত না থেকে থাকে, সেটা লেজিটিমেট ব্লাড রিলেশনশিপ থেকেই হোক বা অ্যাডপশনের মাধ্যমেই হোক। নাম্বার 2 বলছে ইফ দ্য অ্যাডপশন ইজ অফ এ ডটার, যদি অ্যাডপশনটা কোনো মেয়েকে নেওয়া হয়, দ্য অ্যাডপটিভ ফাদার অর মাদার বাই হোম দ্য অ্যাডপশন ইজ মেড মাস্ট নট হ্যাভ এ হিন্দু ডটার, তাদের যেন কোনো হিন্দু ডটার না থাকে, অর সানস ডটার, তাদের যেন কোনো ছেলের যেন কোনো কন্যা না থেকে থাকে, সেটা ব্লাড রিলেশনশিপ থেকেই হোক বা অ্যাডপশন থেকে হোক, লিভিং অ্যাট দ্য টাইম অফ অ্যাডপশন। তাহলে যদি কোনো মেয়েকে যদি অ্যাডপশন নেওয়া হয়, সেক্ষেত্রে অ্যাডপটিভ ফাদার এবং মাদার যেন আগে থেকে বা প্রিভিয়াসলি যেন কোনো হিন্দু ডটার না থাকে বা সানস ডটার যেন না থেকে থাকে জীবিত অবস্থায় অ্যাডপশনের সময়। খুব ইম্পর্টেন্ট। নাম্বার 3 বলছে ইফ দ্য অ্যাডপশন ইজ বাই এ মেল, যদি অ্যাডপশনটা কোনো একটা মেল হিন্দু যদি নিয়ে থাকে, অ্যান্ড দ্য পারসন টু বি অ্যাডপ্টেড, যাকে অ্যাডপ্ট করা হবে সে যদি একটা ফিমেল হয়ে থাকে, তাহলে অ্যাডপশনটা যদি কোনো মেল হিন্দু নেয় এবং যাকে অ্যাডপ্ট করছে সে যদি কোনো ফিমেল হয়ে থাকে, অ্যাডপটিভ ফাদার, যে হিন্দু মেলটা অ্যাডপশন নিচ্ছে তাই অ্যাডপটিভ ফাদার হবে, দ্য অ্যাডপটিভ ফাদার ইজ অ্যাট লিস্ট কমপক্ষে 21 ইয়ার্স ওল্ডার, 21 বছরের যেন বড় হয়ে থাকে, দেন দ্য পারসন টু বি অ্যাডপ্টেড, যে ফিমেলটা অ্যাডপ্টেড হবে সেই ফিমেলটার থেকে যেন কমপক্ষে 21 বছরের যেন ওল্ডার বা যেন বড় হয়ে থাকে। তাহলে যে মেল হিন্দুটা অ্যাডপশনে নিচ্ছে, যে ফিমেল হিন্দুটাকে নিচ্ছে তার থেকে যেন 21 বছরে কমপক্ষে যেন বড় হয়ে থাকে। এগুলো থেকে প্রবলেম বেস কোশ্চেন পরীক্ষাতে এসে থাকে। নাম্বার 4 খুব ইম্পর্টেন্ট। নাম্বার 4 ইফ দ্য অ্যাডপশন ইজ বাই এ ফিমেল, যদি অ্যাডপশনটা কোনো একটা ফিমেল যদি নিয়ে থাকে, যে পারসনসটাকে অ্যাডপ্ট করা হবে সে যদি মেল হয়, তাহলে কোনো ফিমেল হিন্দু যদি অ্যাডপশনে কোনো একটা মেলকে যদি নেয়, সেক্ষেত্রে বলছে অ্যাডপটিভ মাদার যে আছে, যে ফিমেলটা অ্যাডপশনে নিচ্ছে সে যেন অ্যাটলিস্ট 21 ইয়ার্স ওল্ডার হয় দেন দ্য পারসন টু বি অ্যাডপ্টেড, যে মেল চাইল্ডটাকে অ্যাডপ্ট করবে তার থেকে যেন 21 বছরের যেন ওল্ডার বা যেন বড় হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ক্লজ নাম্বার 5-এ লেখা আছে দ্য সেম child may not be adopted simultaneously by 2 or more persons। এই simultaneously কথা হচ্ছে একই সঙ্গে, তাহলে একই চাইল্ডকে বা একই চাইল্ডকে, একটা শিশুকে
কখনোই দুই বা তার থেকে বেশি ব্যক্তি একই সঙ্গে অ্যাডপশনে নিতে পারে না। দুটো ভাই মিলে কোনো একটা ছেলে বা মেয়েকে অ্যাডপশনে নিতে পারে না। একই রকমভাবে দুটো বোন মিলে কখনো একটি ছেলেকে অ্যাডপশন নিতে পারে না। দ্য সেম চাইল্ড মে নট বি অ্যাডপ্টেড, একই চাইল্ড কখনো অ্যাডপ্টেড হবে না সাইমultaneously একই সাথে বাই 2 or more persons, দুই বা ততোধিক ব্যক্তির দ্বারা। নেক্সট আমরা দেখতে চাইবো সেকশন 11 ক্লজ 6 এর মধ্যে কি দেওয়া আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লজ 6টা, দ্য চাইল্ড টু বি অ্যাডপ্টেড, যে শিশুটা অ্যাডপ্টেড হবে মাস্ট বি অ্যাকচুয়ালি গিভেন, সেই শিশুটাকে অবশ্যই অ্যাকচুয়ালি গিভেন দিতে হবে, কোনো সিম্বলিক নয়, কোনো সিম্বলিক নয়, লোক দেখানো না আমি আমার ছেলেকে অ্যাডপশনে দিয়ে দিলাম মুখে বলে দিলাম, এমনটা নয়, সিম্বলিক কোনো কিছু নয়, অ্যাকচুয়ালি হ্যান্ড ওভার করতে হবে। বলছে দ্য চাইল্ড টু বি অ্যাডপ্টেড, যে চাইল্ডটা অ্যাডপ্টেড হবে মাস্ট বি অ্যাকচুয়ালি গিভেন, তাকে অ্যাকচুয়ালি দিতে হবে, অরিজিনালি তাকে গিভেন দিতে হবে, অ্যান্ড টেকেন, তাকে নিতে হবে। কে নেবে? তাহলে বায়োলজিক্যাল প্যারেন্টসরা দেবে আর অ্যাডপটিভ প্যারেন্টসরা তাকে নেবে ইন অ্যাডপশন, কার দ্বারা? বাই দ্য প্যারেন্টস অর দ্য গার্জিয়ান কনসার্ন। তাহলে যে প্যারেন্টস বা গার্জেন আছে তারা কি করবে? এই দেওয়া নেওয়া প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি কিন্তু তাদেরকে ঘটাতে হবে। যে চাইল্ডটাকে অ্যাডপ্টেড করা হবে অ্যাকচুয়ালি তাকে দেবে এক পক্ষ, আর এক পক্ষ তাকে যেন নিতে হবে। বলছে or under their authority with intent to transfer the child from the family of its birth, যে ফ্যামিলিতে সে জন্মেছে সেই ফ্যামিলি থেকে কি করতে হবে? তাকে ট্রান্সফার করতে হবে, বা ট্রান্সফার করার ইন্টেনশন নিয়েই তাকে অ্যাকচুয়ালি গিভেন, তাকে দিতে হবে। অথবা তাহলে দ্য ফ্যামিলি অফ ইটস বার্থ, যে ফ্যামিলিতে জন্মেছে সেই ফ্যামিলি থেকে তাকে দিতে হবে। অথবা ইন দ্য কেস অফ অ্যান অ্যাবান্ডন চাইল্ড, তাহলে অ্যাবান্ডন যদি চাইল্ড হয়, যদি কোনো পরিত্যক্ত শিশু হয়, তার তো কোনো ফ্যামিলি নেই, সে তো রাস্তা থেকে কুড়িয়ে এসেছে, পরিত্যক্ত চাইল্ড। অথবা এ চাইল্ড হুজ প্যারেন্টেজ ইজ নট নোন, যার কোনো পিতৃত্বের খোঁজ নেই, তাহলে তার ফ্যামিলি কোথা থেকে আসবে? সেক্ষেত্রে বলছে ফ্রম দ্য প্লেস অর দ্য ফ্যামিলি হোয়ার ইট হ্যাজ বিন ব্রট আপ, তাহলে সেই জায়গা থেকে বা যে ফ্যামিলিতে যেখানে সে ব্রট আপ হয়েছে, যেখানে সে বড় হয়েছে, তাহলে সেইখান থেকে বা সেই প্লেস বা সেই ফ্যামিলি থেকে তাকে কি করবে? অ্যাকচুয়ালি গিভেন। কোথায় দেবে? টু দ্য ফ্যামিলি অফ ইটস অ্যাডপশন, যে ফ্যামিলি অ্যাডপশন নিচ্ছে সেই ফ্যামিলিকে দেবে। তাহলে ক্লজ 6 থেকে আমরা কি দেখতে পেলাম? যে চাইল্ডটা অ্যাডপ্টেড হবে তাকে অ্যাকচুয়ালি দিতে হবে। কে দেবে? বাই দ্য প্যারেন্টস অর দ্য গার্জিয়ান কনসার্ন, ওই চাইল্ডের যারা প্যারেন্টস বা গার্জিয়ান আছে তারা দেবে, অথবা তাদের অথরিটিতে কোনো একজন ব্যক্তি দেবে, কিন্তু ইন্টেনশন এটা থাকবে যে বাচ্চাটাকে আমরা অ্যাডপশনের মাধ্যমে ট্রান্সফার করে দিচ্ছি। আর কাকে দেবে? টু দ্য ফ্যামিলি অফ ইটস অ্যাডপশন, অ্যাডপশনের মাধ্যমে যে অ্যাডপটিভ ফ্যামিলি তাদেরকে দেবে। কিন্তু যে চাইল্ডের কোনো প্যারেন্টেজের খোঁজ নেই, যে চাইল্ডটা অ্যাবান্ডেন্ট চাইল্ড, সেই চাইল্ডটাকে কারা দেবে অ্যাডপশনের মধ্যে? সেক্ষেত্রে বলছে ফ্রম দ্য প্লেস অর দ্য ফ্যামিলি হোয়ার ইট হ্যাজ বিন ব্রট আপ, যে ফ্যামিলি বা প্লেস, যে জায়গা থেকে, সেটা কোনো সরকারি কোনো হোম হতে পারে, চাইল্ড এজ হোম হতে পারে, যেখান থেকে চাইল্ডটা ব্রট আপ বড় হয়েছে, সেই চাইল্ড এজ হোম যারা রয়েছে তারা কি করবে? কোর্টের প্রিভিয়াস স্যাংশন নিয়ে তারা অ্যাডপটিভ ফ্যামিলি যারা আছে তাদেরকে এইটা বাচ্চাটাকে অ্যাডপশনে দেবে। তাহলে এই দেয়া নেওয়ার যে প্রক্রিয়াটা এটা অ্যাকচুয়ালি হতে হবে, কোনো সিম্বলিক কিন্তু যেন না হয়ে থাকে। এর সাথে একটা প্রভিশন রয়েছে, দ্য পারফরমেন্স অফ দত্তা হোমম শ্যাল নট বি এসেন্সিয়াল টু দ্য ভ্যালিডিটি অফ অ্যান অ্যাডপশন বিফোর 1956, 1956 সালের আগে, হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট আসার আগে এই দত্তা হোমম নামে একটা সিরোমনিজ অ্যাডপশনের ক্ষেত্রে কি করতে হতো? পালন করতে হতো। তাহলে 1956-এর হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স আসার পরে বলে দিল যে দত্তা হোমম নামে যে সিরোমনিজটা ছিল সেটাকে অবজার্ভ বা পালন করাটা বা পারফর্ম করাটা এটা আর এসেন্সিয়ালস থাকলো না। দ্য পারফরমেন্স অফ দত্তা হোমম শ্যাল নট, আর এটা এসেন্সিয়াল থাকলো না ফর দ্য ভ্যালিডিটি অফ অ্যাডপশন, এটা অ্যাডপশনের ভ্যালিডিটির জন্য বা বৈধতার জন্য এই দত্তা হোমম যে সিরোমনিজটা পালন করাটা আর এসেন্সিয়ালস বা ম্যান্ডেটরি থাকলো না। তাহলে সেকশন 6 থেকে সেকশন 11 পর্যন্ত যে সেকশনসগুলো ছিল এসেন্সিয়ালস অফ ভ্যালিড অ্যাডপশনের, প্রত্যেকটা কিন্তু আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই সবগুলো সেকশনে কিন্তু পরীক্ষা খাতা লিখতে হবে, কারণ ডিসকাশনস থেকেই তোমরা বুঝতে পারলে যে এসেন্সিয়ালসের মধ্যে কিন্তু সবগুলোই পড়ে যাচ্ছে, কারণ সেকশন 6-এর মধ্যে যে 4টে পয়েন্ট দিয়ে আছে সেটা কিন্তু প্রপারলি ক্ল্যারিফাই করা নেই যে কী কী এসেন্সিয়ালস লাগবে, শুধু হেডিংটা দেওয়া আছে। তাহলে ক্ল্যারিফিকেশনসটা সেকশন 7 থেকে সেকশন 11-এর মধ্যে দেওয়া আছে। তাই প্রত্যেকটা সেকশনসে কিন্তু নিজের মতো করে টাইম মেনটেন করে পরীক্ষা খাতা লিখতে হবে। আজকের ভিডিওতে এখান পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।